আমরা দুজন হব না দুশমন, ছিড়বে না এ বাঁধন, রবে চিরদিন দোস্ত আমরা দুজন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, দোস্ত আমরা দুজন, এই শিরোনামে আমরা শুরু করছি আজকে নিউজ আওয়ার এক্সট্রা। আমরা সকলেই জানি যে দুদিনের সফরে সোমবার ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে এসেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, সিএ, এনআরসি, এসবের মধ্যেই, এসবের যে অস্বস্তি চলছে ভারতে, তার মধ্যেই নরেন্দ্র মোদী মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের। আর এরই মধ্যে এলাহি কাণ্ডের যেই অবস্থা সেটা আমরা দেখেছি আহমেদাবাদ মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে, এবং সেখানে দুজনের যেই ভূয়সী প্রশংসা, তা থেকে অন্তত আজকের একদিনের অর্জন বলতে বোঝাই যায় ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে বন্ধুত্বের বন্ধন বা দুজনের বন্ধু, সেটাকে বারবার করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সেটাই কি প্রতিষ্ঠিত হলো, নাকি ভারতের বন্ধু হিসেবে আমেরিকা এই সফরে তাদের স্বাক্ষর রাখবে? এইসব আলোচনায় আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনকে পেয়েছি, ভূ রাজনৈতিক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসীও রয়েছেন আমাদের সঙ্গে, আছেন সাংবাদিক মাসুদ করিম। আমরা কলকাতা থেকে ভারতের টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চিফ দেবদীপ পুরোহিতকে পাবো কিছুক্ষণের মধ্যে। কিন্তু আজকের আপডেটটা একটু জেনে নেই, যেটা বলছিলাম যে এলাহি কাণ্ড, যে বলিউড তারকাদের নাম বলেছেন, ক্রিকেট তারকার নাম বলেছেন, আমরা মহাত্মা গান্ধীর যে সমাধি সেখানে ভিজিট করেছেন, কিভাবে চরকা কেটে আসলে মহাত্মা গান্ধী দেশ চালিয়েছেন সেটা নিয়েও বিশ্বাস প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরই মধ্যে কংগ্রেস সমালোচনার মুখর হয়েছে এই একদিন, পুরো 24 ঘন্টা বাদ না হতে হতেই। সেসব নিয়ে কথা শুনবো। তার আগে আজকের সারাদিনের অনুষ্ঠানটুকু একটু দেখে নিই একটা ছোট্ট রিপোর্টের মধ্যে। স্ট্রঙ্গার রিলেশনশিপ, ব্রাইটার ফিউচার, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরকে এভাবেই আখ্যা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সর্বোচ্চ শক্তিশালী করার লক্ষ্যে শুরু হয় ট্রাম্পের দুদিনের ভারত সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে সড়ক পথে 22 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতের স্বাধীনতার জনক মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রমে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে পৌঁছানোর পর তাদেরকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। এরপর পুরো আশ্রম ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর আশ্রমের ভেতরে ঢুকে তার বিভিন্ন স্মৃতিচিহ্ন দেখেন ট্রাম্প। মহাত্মা গান্ধী কিভাবে চরকা চালিয়ে ভারতের অর্থনীতির চাকা ঘুরিয়েছিলেন তাও অবাক বিস্ময়ে দেখেন মার্কিন প্রেসিডেন্ট। পরে মহাত্মার স্মৃতিচারণ করে স্মারক বইয়ে স্বাক্ষর করে মোতেরা স্টেডিয়াম উদ্বোধনের জন্য যাত্রা করেন। ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য তখন লক্ষাধিক মানুষে পূর্ণ বিশ্বের সবচেয়ে বড় সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম। মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী প্রবেশের সঙ্গে সঙ্গে করতালি দিয়ে তাদের অভ্যর্থনা জানায় কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন রাজনীতিক, কূটনীতিক, সাবেক ও বর্তমান ক্রিকেট তারকা, ট্রাম্পের মেয়ে ইভানকা ও জামাই জ্যারেড কুশনার সহ মার্কিন প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠানের নাম যখন নমস্তে ট্রাম্প, তখন তাকে নমস্কার দিয়েই ভারতে স্বাগত জানান নরেন্দ্র মোদী। এরপর দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। মোদীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পুরো স্টেডিয়াম বলে ওঠে ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ লং লিভ। ইন্ডিয়া ইউএসএ ফ্রেন্ডশিপ, ইউএসএ ফ্রেন্ডশিপ। এরপর সবার অভিনন্দন গ্রহণ করে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কথা বলেন যুক্তরাষ্ট্র ও ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে। সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে এই সম্পর্ককে আরো শক্তিশালী করার উপর জোর দেন ট্রাম্প। America respects India and America will always be faithful and loyal friends to the Indian people. এরপর দুই রাষ্ট্রনেতা বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন। গুজরাট থেকে সরাসরি আগ্রা চলে যান ট্রাম্প। সন্ধ্যা 6টার দিকে সপরিবারে তাজমহল দেখতে বেরিয়ে পড়েন তিনি। পুরো এলাকা ঘুরে দেখেন, পরে ভিজিটর্স বইয়ে স্বাক্ষর করেন। ট্রাম্প লেখেন, সৌন্দর্যের কালজয়ী নিদর্শন দেখে মুগ্ধ তিনি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারত আর আমেরিকার সম্পর্কের একটা নতুন
নতুন ধারা সূচনার জন্যই কি এই সফর? আমি ডক্টর দেলোয়ার হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। অন্য মাত্রায় নেবার জন্যে দুদিন ট্রাম্পের এই দুদিনের সফর, যেটা শাওন মাহফুজের রিপোর্টে শুনছিলাম, আদতে আসলে সম্পর্কটা কোন জায়গায় আছে, সেটার কোন মাত্রায় নিতে চায় আসলে? ধন্যবাদ। সম্পর্কটা আসলে অত্যন্ত, আমি জানি যে আমরা জানি শক্তিশালী জায়গায় আছে, এই জন্য যে এটা শুধু ট্রাম্প বা নরেন্দ্র মোদীর জন্য না। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সেটি মনমোহন সিং যখন ক্ষমতায় ছিলেন, আরও নরেন্দ্র মোদীর যে প্রথম টার্মেরও আগে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, তার আগে টানা 8 বছর মনমোহন সিং ক্ষমতায় ছিলেন। উনি মূলত এই স্নায়ুযুদ্ধের পরে যেটাকে আমরা বলি ইন্দো ইউএস রিলেশনস বা ভারত মার্কিন সম্পর্কটাকে শক্তিশালী করেছিলেন, এবং তখনকার একটা নিউক্লিয়ার ডিল উনি করেছিলেন, যে পারমাণবিক, এটা ঠিক অস্ত্র না, পারমাণবিক যে প্রযুক্তি এবং জ্বালানি এসব বিষয়ে। তো সেই ভিত্তির উপর দাঁড়িয়েই কিন্তু পরবর্তীকালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, তখন সেই সম্পর্কটাকে আরও শক্তিশালী করে, এবং বিশেষ করে ভারতের পররাষ্ট্রনীতির একটি বড় ধরনের পরিবর্তন সূচিত করে নরেন্দ্র মোদী। যখন আমরা দেখলাম যে তার আমলে শুরু থেকেই চীনের সঙ্গে সম্পর্কের একটা দূরত্ব তৈরি করা হয়, এবং সেই দূরত্বটা যতই চীনের সঙ্গে দূরত্ব তৈরি হয়, ততই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কাছাকাছি আসে। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে এই মুহূর্তে একটি বড় ধরনের গ্লোবাল স্ট্র্যাটেজি আছে, সেটি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজিটার অন্যতম অংশীদার বা অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। তো সেই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। পাশাপাশি আমরা জানি যে এই দুই নেতার মধ্যে পার্সোনাল কেমিস্ট্রি খুবই ভালো, এবং তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যদিও নরেন্দ্র মোদী বলছেন না যে ইন্ডিয়া ফার্স্ট, যদি বলছে যে মেক ইন ইন্ডিয়া, এই কথা বলছেন, বাট নরেন্দ্র মোদী বক্তব্যটাও কিন্তু অনেক বেশি, বা তার যে ফিলোসফি সেটাও কিন্তু ইন্ডিয়াকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং এই যে হিন্দুত্ববাদ বা নরেন্দ্র মোদীর বা বিজেপির যে দর্শন, সেটাও আমরা জানি, এবং ট্রাম্পের সে আমেরিকা ফার্স্ট পলিসি, এবং দুইজনের যদিও তাদের ডোমেস্টিক পলিটিক্সকে তারা অনেক হাইলাইট করছেন, কিন্তু তাদের যে নেতৃত্বের ধরন, এবং দুজনকে বলা যায় যে টুইটার লিডার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দুজনই কিন্তু সবচেয়ে বেশি এই সামাজিক যোগাযোগ ব্যবহার করেন, এবং বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ারও এই দুইজনের মধ্যে আছে পলিটিক্যাল লিডার হিসেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাম্প যখন নির্বাচিত হয়, সে সময়ে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ভারতীয়রা হচ্ছে এখন সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি, মানে ডায়াসপোরা কমিউনিটি যদি বলি, মেক্সিকানদের পরে। এক সময় চাইনিজরা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে 40 লক্ষ ইন্ডিয়ান আছে, খুবই শক্তিশালী একটি কমিউনিটি। তারা কিন্তু মোরলেস তারা ট্রাম্পকে সমর্থন করেছিল, যেটা অনেকের কাছে বিস্ময়কর ছিল, কিন্তু তারপরেও সেখানকার যে ইন্ডিয়ানরা শেষ সাপোর্টটা কিন্তু ট্রাম্প মনে রেখেছেন, এবং সেই বিষয়টা এখানে কাজ করছে। পাশাপাশি আমরা জানি যে তাদের কমন এনিমি বা কমন যে থ্রেট পারসেপশনটাও চীনকে কেন্দ্র করে বেশ স্ট্রংলি কাজ করছে, এবং চীনের যে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র আপনার বিরোধিতা করছে, এবং ইন্ডিয়াও করছে। তো এটি এবং এর একটা বড় রিফ্লেকশন ঘটছে চীন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের জায়গায়। এবং এই মুহূর্তে আপনার ভারতের 1 নম্বর ট্রেডিং পার্টনার হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু বাণিজ্যিক কোনো বাণিজ্য সহযোগিতা চুক্তি আসলে ভারত আর ইউএস এর মধ্যে আছে কি? না, চুক্তি নাই, কিন্তু চুক্তির যে আলোচনাটা ছিল এবং হয়তো থাকবেও, যে একটা লিমিটেড ট্রেড ডিল করা, এটি আসলে খুব কঠিন বিষয়। কারণ এই দুটো বড় অর্থনীতির মধ্যে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো পারচেজিং পাওয়ার প্যারিটিতে হয়তো 2 নম্বর অর্থনীতি, বাট মার্কিন আমরা স্যার, আপনি যেটা বললেন, আমরা কি তাহলে এটাকে বলতে পারি যে ভারত আর ইউএস এর সম্পর্ক বলবো, নাকি আউডি মোডি এন্ড নমস্তে ট্রাম্প এই সম্পর্ক, মানে দুইজন নেতার দুজনের কেমিস্ট্রির কথা বলেছেন? আপনি ভারত এবং মার্কিন সম্পর্কের বিষয়গুলো আছে, যেখানে তাদের পরিষ্কার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, তাদের জাতীয় স্বার্থের বিষয় আছে। পাশাপাশি নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের যে অ্যাপ্রোচ, যেমন এই নরেন্দ্র মোদী কিন্তু এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর এবং নাটকীয়তাকে উনি অনেক বেশি মানে
উনি উনি এটাকে ওনার রাজনৈতিকভাবে ব্যবহার করেন, এবং সেটি আমরা দেখেছি শুধু ট্রাম্পের ক্ষেত্রে না। ট্রাম্প প্রথমবারের মতো ইন্ডিয়াতে আসছেন, তার আগে চীনের মতো একটি দেশের সঙ্গে যা তাদের এক ধরনের বৈরিতা আছে, তারপরেও কিন্তু চীনের প্রেসিডেন্ট যখন গত বছর ভারত সফর করছিলেন তখনও কিন্তু এক ধরনের নাটকীয়তা এবং একই ধরনের রিসেপশন, একই ধরনের বন্ধুত্ব, একসাথে হাঁটা, এই বিষয়গুলো ছিল। তার আগে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক প্রেসিডেন্ট বা ওবামা যখন ভারত সফর করেছিলেন তখনও কিন্তু নরেন্দ্র মোদী চা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ফলে মোদির এই ধরনের মানে এটা একটা কূটনীতি, মোদি বলবো না, মানে এটা ভেরি মাচ মানে টিপিক্যাল ইন্ডিয়া স্টাইল, মানে একটু বলিউডি। আমার মনে হয় না যে এটা ইন্ডিয়ান স্টাইল, স্ক্রিপ্টেড, একটু নাটকে একটু অনেক বেশি চর্চা আলোচনা, এটা অনেক বেশি মোদি স্টাইল বা মোদির পলিটিক্যাল রেটরিক। এট দ্য সেম টাইম এক ধরনের ড্রামাটাইজিং দ্য একটা পরিবেশটাকে নাটকীয় করা। এবং যদিও এটা আমি মনে করি যে এই ধরনের সামিটের ক্ষেত্রে বা এটা রাষ্ট্রের স্বার্থের জন্য এবং ব্যক্তিগত সম্পর্কটাকে আরো জোরালো করার জন্য এটা করতেই পারে, কিন্তু এটার মাধ্যমে যে বাস্তবতাটাকে একটু পপুলিস্ট এবং জনগণের দৃষ্টিভঙ্গি বা জনগণের যে অ্যাটেনশন, সেই জায়গাটাকে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা, সেটা হচ্ছে বিপজ্জনক। কিন্তু এমনিতে আপনি নাকি জনগণের মানে আম জনতার হাতে একটু আম ধরিয়ে দিয়ে অন্যদিকে অন্য কিছু পাশ কাটিয়ে যাওয়ারও একটা, মানে এটা একটা পলিটিক্যাল চাতুরি একটা, যেটাকে বলা যায় কিনা চাতুরি বা একটা রাইট, এটা হচ্ছে একটা মানে একটা নাটকীয়তা, মানুষকে মানে ইমপ্রেস করা, এবং এটা যে সামনে থেকে দেখতে পাচ্ছে যে অনেক ভালো একটা সম্পর্ক, অনেক এনকারেজ করা, ইন্সপায়ার করা, এটা কিন্তু নরেন্দ্র মোদীর এই ক্ষমতায় থাকার পেছনেও কিন্তু একটা বড় রিজন হচ্ছে যে এইরকম একটা পরিবেশ মানুষকে উজ্জীবিত করতে পারছেন। কিন্তু আসলে আমরা ইন্ডিয়া বলতে কি এই ইন্ডিয়া বুঝি যে অনেক শুধু কথা সর্বস্ব, বা অনেক মানুষকে নানা রকমের মানে আমরা বলি আজকাল তো খুব পাবলিক স্পিকিং অনেক পপুলার হয়েছে, যে জীবনের জন্য ইত্যাদি নানা রকমের কথাবার্তা, মানে বক্তার চেয়ে তো ইন্ডিয়া অনেক কিছু মেন করে। এই ইন্ডিয়াতেই তো আজকে আমরা জানি যে দিল্লিতে সিএ এর দাবিতে আরো এক দফা হাঙ্গামা চলছে, এবং একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন, ধরপাকড়ও চলছে। এই ট্রাম্প যখন ভিজিট করছেন, এটাই তো ইন্ডিয়া যে মানে ন্যায্যতার জন্য তারা রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, সেই প্রতিবাদী ইন্ডিয়া। অন্যদিকে ইউএস এর ইমেজ কি শুধু ট্রাম্পের ইমেজ দিয়ে আমরা ওইভাবে দেখব? সারা বিশ্ব যেভাবে ইউএসকে অন্যভাবে দেখে, বড় গণতন্ত্রের দেশ, সেখানে ট্রাম্পের গণতন্ত্র আর ইউএস এর গণতন্ত্রের মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে। আমরা সেই সব বিষয়গুলো একটু শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে ফিরছি পারভেজ করিম আব্বাসীর কাছে। দোস্ত আমরা দুজন হব না দুশমন, ছিড়বে না এ বাঁধন, রবে চিরদিন দোস্ত আমরা দুজন। মোদি এবং ট্রাম্পের দোস্তি নিয়ে কথা হচ্ছিল, এটা কি ইন্ডিয়ার ইউএস এর দোস্তি হিসেবে বলা যায়? দিদি ধন্যবাদ দিদি। আমি প্রথমে বলবো স্যার খুব চমৎকারভাবে পুরোটাকে একদম এখানে সামারাইজ করেছে, আমার বলার বিশেষ একটা জায়গা নেই। আমি আপনাকে এখানে যে আপনি বলছেন না দিদি কিছুক্ষণ আগে, যে ভারতের প্রতি এবং যুক্তরাষ্ট্রের যে মনোযোগ বা আকর্ষণ বা কিউরিওসিটি, যেটা কৌতূহল, আজকের না, এই 1900 শতক থেকে মাদার ইন্ডিয়া থেকে এইগুলো যে লেখা আছে ওখান থেকে সবই হচ্ছে আমেরিকান অথর বা গান্ধীর নিয়ে কথা, এমনকি নেহরু এবং নেহরুকে নিয়ে, কেনেডিদের নিয়ে, আপনি জন এফ কেনেডি, জ্যাকলিন কেনেডি, এদের নিয়ে যে কৌতূহল বা একটা সমীহ করে, এটা কিন্তু ইন্ডিয়ার বহুত কাল ছিল। কোল্ড ওয়ারের সময় সম্পর্ক মাঝখানে খারাপ ছিল, কিন্তু নরসিংহ রাও আসার পর থেকে সম্পর্কটা আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করে, এবং মনমোহন সিং, তারপর
মোদি এনাদের মধ্যে সম্পর্কটা আরো এখানে দৃঢ় ভিত্তিতে আছে। দিদি আমি তিনটা জিনিস বলবো আপনাকে। একটা হচ্ছে যে অবশ্যই হচ্ছে রাজনৈতিক, কেন ট্রাম্পকে মনে রাখতে হচ্ছে যে আমাদের যে তার এখানে একটা আবার নির্বাচন দাঁড়িয়ে যাচ্ছে, এবং স্যার ঠিকই বলেছেন যে এখানে ট্রাম্প হচ্ছে এর মধ্যে চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছেন এরকম মনে হচ্ছে। বার্নি স্যান্ডার্স আসলে তখন যদি নমিনেশন সুপার টিউসডে কালকে আছে, ওখানে থেকে বোঝা যাবে যে মোটামুটি হেস্তনেস্ত হয়ে যাবে যে বার্নি স্যান্ডার্স কি নাম্বার প্রাইমারি ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট নাকি না। এখন এই যে আপনার 40 লাখ যে স্যার বললেন যে 40 লাখ যে আমেরিকান ইন্ডিয়ান যারা আছে তাদের মধ্যে কিন্তু ট্রাম্প যথেষ্ট জনপ্রিয়, কিন্তু এটাও একটা ফ্যাক্ট যে এটা সিএনএন এ আজকেই দেখছিলাম যে এদের মধ্যে ভোটের মধ্যে দেখা গেছে মাত্র 30% এই ভারত বংশোদ্ভূত আমেরিকানরা ট্রাম্পের প্রতি ভোট করেছে। তো ট্রাম্পের এখন একটা আশা আছে যে এই ইন্ডিয়া ভিজিটের পর তার হচ্ছে যে তার ভোটটা বেড়ে যাবে। এটা হচ্ছে যে পিওর ম্যাথমেটিক্স। মানে ট্রাম্পের ইলেকশনে কিন্তু এই ভারতীয় আমেরিকানরা এবং অনেক চমৎকার জিনিস তৈরি করেছে, অনেক মানে ক্যাম্পেইনের অনেক হিন্দি ভাষায় ট্রাম্প বিভিন্ন জায়গায় ভিজিট করছে, সেটাও তারা করেছে। গুজরাটি মানে গুজরাট হচ্ছে আবার হচ্ছে এখানে নরেন্দ্র মোদি এখানে এসে তো গুজরাটি আমেরিকানরা কিন্তু হচ্ছে সলিডলি হচ্ছে ট্রাম্পের পিছনে কিন্তু এখন একটা সাপোর্ট করতে চাচ্ছে। এক দুই হচ্ছে দিদি আপনি স্যার যেটা বললেন হচ্ছে যে বাণিজ্য এখানে আছে, একটা রাজনৈতিক আছে, একটা হচ্ছে বাণিজ্য এখানে আছে। এবং বাণিজ্যের এখানে যেটা হচ্ছে যে উনি স্যার ঠিকই বললেন যে যুক্তরাষ্ট্র এখন হচ্ছে ভারতের সবচেয়ে বড় হচ্ছে বাণিজ্য অংশীদার, ওদের মধ্যে $88 বিলিয়ন একটা এখানে হচ্ছে ট্রেড আছে। এবং ভারতে ট্রাম্পের যেটা হচ্ছে অভিযোগ হচ্ছে যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের $17 বিলিয়ন একটা ঘাটতি আছে, এবং ওরা বলে হচ্ছে ওরা যে আমদানির উপর শুল্ক যেটা দেয় যে ট্যারিফ আমরা বলি, ওরা হচ্ছে ট্যারিফের উপরে হচ্ছে যে ওরা হচ্ছে খুব নাখোশ ছিল, এবং ওরা বলছে যে ওদের মোটর বাইকস, তারপর হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টস, দুগ্ধ জাতীয় যে ডেইরি প্রোডাক্টস, এগুলো হচ্ছে ওরা ভারতে এখানে ওরা আরো রপ্তানি করতে চায়, এবং তার জন্য ভারতের যে ইস্পাত যেটা আছে, স্টিল প্রোডাক্টস আছে, অ্যালুমিনিয়াম প্রোডাক্টস, ওটার উপর কিন্তু ট্যারিফ দেওয়া হয়েছে। এখন এই ট্যারিফ ওয়ার যেটা চলছিল বা এখানে বাণিজ্য যে স্নায়ুযুদ্ধ ছিল, এটা এখন প্রশমিত করার জন্য ট্রাম্প আসে যে আর যাতে আমদানি শুল্ক না বার হয় এবং হচ্ছে আস্তে আস্তে ডিএসকেলেট করা হয়। এটা হচ্ছে এক। দুই হচ্ছে দিদি এটা হচ্ছে ডিফেন্স এগ্রিমেন্ট, এটা আপনার যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ব্যাপারে শোনা যাচ্ছে যে মঙ্গলবার কালকে আছে উনি তাকে দিল্লিতে আছে, কালকে সারাদিন এখানে কিন্তু কোনো আজ সন্ধ্যা থেকে কিন্তু আর কোনো অ্যারেঞ্জমেন্ট আর কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নাই, এবং ওই সময় হচ্ছে যে প্রায় $3 বিলিয়ন এর হচ্ছে যে এখানে একটা এখানে সরঞ্জাম ক্রয় এখানে আছে এগ্রিমেন্ট আছে। বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই কারণ আপনি এইটার ভালো খোঁজ খবর রাখেন। এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে দিদি শোনা যাচ্ছে, ছোট্ট করে একটু বিরতি নিয়ে আসবো, নিউজ রুম থেকে ঘুরে আসি। ডিফেন্স এগ্রিমেন্ট এই জায়গায় আমি থামিয়ে গেলাম, আবার আপনার কাছে ফিরছি আমি। একটা ছোট্ট বিরতি, আমরা খবরের জন্য নিউজ রুমে যাচ্ছি। দোস্ত আমরা দুজন হব না দুশমন, ছিড়বে না এ বাঁধন, রবে চিরদিন দোস্ত আমরা দুজন। ট্রাম্পের ভারত সফর নিয়ে আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা দোস্ত আমরা দুজন। বিরতিতে যাবার আগে পারভেজ করিম আব্বাসীকে থামিয়ে দিয়ে গেছিলাম, পজ দেওয়ার মতো এক জায়গায় ডিফেন্স এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছেন। দিদি ডিফেন্স এগ্রিমেন্ট ঠিক না, বাট এটা হচ্ছে ডিফেন্স পারচেজ। তো এখানে যতদূর এখানে কথা হচ্ছে যে ব্লুমবার্গ থেকে আপনি যদি দেখেন বা নিউ ইয়র্ক টাইমস থেকে দেখেন, প্রায় কথা শোনা যাচ্ছে যে $3 বিলিয়ন এখানে হচ্ছে আপনার প্রতিরক্ষা সরঞ্জাম এখানে ক্রয় করবে। এর মধ্যে হচ্ছে লকহিড মার্টিন থেকে ওরা প্রায় $2.5 বিলিয়ন 24টি হচ্ছে ওরা হচ্ছে হেলিকপ্টার ইউজ করবে, যেটা হচ্ছে নেভি ইউজ করবে, নেভির ব্যবহার করবে, সিহক এগুলো বলা হয়, বেশ এফেক্টিভ। তো ওদের হচ্ছে যে ইন্ডিয়ান, এবং এটা স্যারের সাথে আপনার ট্রাই করছি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে প্যাসিফিক ইন্ডিয়ান আর প্যাসিফিক ওশনে ইন্ডিয়ার নেভিকে আরো বড় একটা রোল দেওয়ার জন্য এটা হচ্ছে এটার সাথে টাইড আপ আছে। এর সাথেও আরো শোনা যাচ্ছে যে ভবিষ্যতে ইউএস সেনেট এটা যেটা স্টেট ডিপার্টমেন্ট যেটা অ্যাপ্রুভাল দিয়েছে হচ্ছে প্রায় $2 বিলিয়ন মতো, $1.8 বিলিয়ন হচ্ছে মিসাইলস, ড্রোন, রেডার, এগুলো হচ্ছে, তারপর হচ্ছে অন্যান্য ডিফেন্স রিলেটেড ইকুইপমেন্টস ওরা কিনবে। তো এটা হচ্ছে যে, এবং যুক্তরাষ্ট্রের জন্য আপনি সবসময় দেখবেন হচ্ছে যে ট্রাম্প ইজ আলটিমেটলি বেসিক্যালি আ বিজনেসম্যান, সে হচ্ছে সবচেয়ে ট্রেডিং এর সে বিশ্বাসী, আমরা যেটা বলি ট্রানজাকশনাল ডিপ্লোম্যাসি, এর কথা হচ্ছিল, মানে ভাষণটা
ফলো করলেই তো জি। বোঝা উনি বলছেন, যায় যে we make the best অনেক plays, best প্রশংসা, weapons না, ইত্যাদি। অনেক প্রশংসা, মানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতি লাইনে লাইনে নরেন্দ্র মোদী, তারপরে কখনো বলিউড, কখনো ক্রিকেট, কখনো মহাত্মা গান্ধী, এবং তারপরে হঠাৎ করে মানে মার্কিনীরা কত ভালো আসলে হেলিকপ্টার বানায় সেটার একটা উনি হচ্ছে মানে সেলসম্যান, campaign। উনি জি। হচ্ছে মানে দেয়ার মোস্ট পাওয়ারফুল সেলসম্যান, এবং উনি এটা বলে যে আমি এখানে হচ্ছে আমেরিকার হচ্ছে যে আমি রপ্তানি বাড়ানোর জন্য আমি যা করার করব। এর জন্য কিন্তু আমেরিকাতে এক ধরনের জনপ্রিয়তাও আছে। হ্যাঁ, এখন আরো জনপ্রিয়তা বাড়ছে আসলে। এবং দিদি এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে যে শুধু ট্রাম্পের, এটা তো আমি বললাম হচ্ছে যে স্যার বললেন হচ্ছে এই জিওপলিটিক্যাল বিষয়টা, আমি ইকোনমিক আর কিছুটা ডিফেন্স এটা টাচ করলাম। এর মধ্যে কিন্তু ট্রাম্পের আবার একটা ব্যক্তিগত ইনভলভমেন্টও আছে, কেননা নর্থ আমেরিকার বাইরে ট্রাম্প টাওয়ার্স যেটা আছে, এটা হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডে এখানে আছে, যে বিলাসবহুল যেখানে এই মাল্টি রাইজ বিল্ডিংগুলো, হাই স্টোরিড বিল্ডিং, এটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভারতে আছে। ভারতের 4টা শহরে আছে। আপনি যদি ধরেন এখানে হচ্ছে একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে গুরগাঁও, একটা হচ্ছে পুনে, একটা হচ্ছে মুম্বাই, এবং এক একটা ফ্ল্যাটের দাম হচ্ছে $2 মিলিয়ন মতো। এখন এখানে যেটা হচ্ছে যে ট্রাম্প হচ্ছে এখানকার যে ইন্ডিয়ান যে ডেভেলপার্স যারা আছে তাদের সাথে লাইসেন্সিং এগ্রিমেন্ট পাচ্ছে। তো এখানে হচ্ছে উনি সরাসরি না সম্পৃক্ত হলো, ওনার সাথে কিন্তু যত সেল হবে তত উনি একটা কমিশন পাবে, ট্রাম্প অর্গানাইজেশন। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে 2017-তে ওনারা পেয়েছেন $4 মিলিয়ন, 2018-তে পেয়েছেন হচ্ছে $2 মিলিয়ন, এবং 2019-এ যেহেতু ভারতের অর্থনীতি এখানে একটা মন্দা দেখা গেছে, ভারতের স্লো ডাউন করেছে, পেয়েছেন হচ্ছে মাত্র $200 মিলিয়ন, $200,000, $2 লাখ। এটাও আশা করা যাচ্ছে যে ট্রাম্পের এই ভিজিটের পর এই ট্রাম্প টাওয়ার্সের প্রতি মানুষের কিন্তু আগ্রহটা বেড়ে যাবে। তার মানে উনি তো মানে এক অর্থে তার ব্যবসাটাও দেখতে এসেছেন, মানে যদি ওরা বলে যে এখানে ইন্ডিয়াতে তার ইনভেস্টমেন্ট আছে, এটুকু দেখতে আসবেন না কালে ভদ্রে, এটা না। এবং এটা উনি আইন অনুযায়ী ওনার কিন্তু উনি বলছে যে উনি ট্রাম্প হোল্ডিংস এর সাথে বা অর্গানাইজেশনের সাথে ওনার কিছু কোনো সম্পর্ক নেই, বাট আখেরে একভাবে না আরেকভাবে হয়। এবং জ্যারেড কুশনার যে আসে বা ইভাঙ্কা ট্রাম্প যে আসে, তারা কিন্তু ট্রাম্প অর্গানাইজেশনের সাথে কিন্তু ওরা জড়িত আছে একভাবে না আরেকভাবে। তো এটাও কিন্তু একটা ফোকাস করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলবো, এখানে যে আহমেদাবাদে অনেক জায়গায় আসছে, আহমেদাবাদে যখন নিয়ে আসা হয়েছে এলাহি ভাবে সাজানো হয়েছে, কেন বিশ্বের একমাত্র সুপার পাওয়ারের প্রেসিডেন্ট আসছে এখানে, তার জন্য তো সব জায়গায় রিসেপশনটা এলাহি ভাবে হবে। এবং এটা স্যার যেটা বলেছেন যে যখন শি জিনপিং এসেছিলেন তখনও তো একই না, কিন্তু এখানে হচ্ছে ওখানে মাত্রাটা একটু, এখানে মাত্রার একটা ব্যাপার আছে। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে, এবং এটা এক কথাতে অনেক কিছু বোঝা যায়, যে যখন আহমেদাবাদে ওখানে ওই দিকে যাচ্ছিল, এটা এখানে টাইমস অফ ইন্ডিয়া, এক্সপ্রেস, নিউজ এক্সপ্রেস ইত্যাদিতে এখানে লেখা আছে, এখানে বেশ কয়েকটা বস্তি আছে। তো ওই বস্তিটা যে জন্য ওটা ঢাকার জন্য কংক্রিটের একটা 1640 ফুটের একটা দেওয়াল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি এটাই বোঝা যাচ্ছে হচ্ছে যে ট্রাম্পের এখানে, ট্রাম্পকে খুশি করার জন্য বা ইন্ডিয়ার একটা ভালো একটা চেহারা দেওয়ার জন্য। এবং আপনি যেটা বলছেন এখানে আপনার কিছুক্ষণ আগে, যে এখানে শাহিনবাগ বা ইত্যাদি ইত্যাদি এখানে আছে, এটা একটা ডিস্ট্রাকশনও, এটা ওয়েলকাম ডাইভারশন। কিন্তু আসলে ইন্ডিয়া তো সেটা ইন্ডিয়া দেয়াল দিয়ে রাখলেও আমরা অন্তত ঢাকায় বসে সেই খবরটা পাচ্ছি এবং জানি যে ট্রাম্পকে দেখানো যাবে না বলে বস্তির উপরে একটা দেয়াল তোলা হয়েছে, যেটা মানে ঢাকতে চেয়েছে সেটাকেও প্রকাশ করে অন্তত একটা এক ধরনের সত্য উদ্ঘাটিত করার একটা প্রবণতা একটা থাকে। আমরা সিএ নিয়ে প্রতিবাদটাও তো দেখতে পাচ্ছি। দিদি এটা হচ্ছে ভারতে এটা একটা শক্তিও বটে, এখানে হচ্ছে ওদের, এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাপ্রিশিয়েট করি, দ্যাট ইজ হোয়াট দিদি, এটা তো ভারতীয় মিডিয়াই করছে, এটা নিয়ে এটা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। হ্যাঁ, সো এটা ভারতে একটা শক্তিও বটে। এবং ট্রাম্প তার স্পিচে কিন্তু বলেছে, খুব ইন্টারেস্টিং, কারণ ভিতরে ভিতরে কি আলাপ হবে না, এখানে বলেছে যে ভারত কিন্তু তার গণতন্ত্রের জন্য, ভারত হচ্ছে তার সহমর্মিতার জন্য, ভারত তার সহিষ্ণুতার জন্য কিন্তু হচ্ছে সারা বিশ্বে কিন্তু হচ্ছে সমাদৃত। আবার পরের লাইনটাও বলেছে যে যার বর্ডার রক্ষার জন্য তো অনেক কিছু করবে। আপনি আবার এটাও বলেছেন পাকিস্তান আচ্ছা ভালো দেশ, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো, মানে ট্রাম্প বলছেন ওকে, কিন্তু ভারত তো তার বর্ডার সুরক্ষা, এবং উনি বলেছে হচ্ছে যে ইসলামিক টেররিজম, এক্সাক্ট ওয়ার্ডস হচ্ছে এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই জিনিস, এবং একটা জিনিস, দুইটা জিনিস বলে আমি এখানে দিদি এখানে আপাতত টানতে যাচ্ছি। একটা হচ্ছে এখানে সব জায়গায় কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি মিটস ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ডেমোক্রেসি, মানে দুনিয়ার সর্ববৃহত্তম গণতন্ত্র হচ্ছে
ওটার সাথে হচ্ছে ন্যাচারাল পার্টনারশিপ যেটাকে বলে হচ্ছে দুনিয়ার সবচেয়ে পুরানো গণতন্ত্রের মধ্যে এখানে একটা তালমেল আছে, সম্পর্ক মানে আছে। গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের সংযোগ, আসলে এটা আসলে কোন গণতন্ত্রের জায়গায় ভারত দাঁড়িয়েছে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রেরও গণতন্ত্রের ভাষাটা এখন কি, সেটা আমাদেরকে তো অবশ্যই না দিদি, বোঝার সত্যি সময় কথা। এখনো হয়নি, কিন্তু বুঝতে চাই মাসুদ করিম কি বলবেন। আমাদের এই অনুষ্ঠানটি নিয়ে যখন আমরা ফেসবুক পোস্ট দিয়েছি, অনেকে কমেন্ট করেছেন যে আসলে এটা ট্রাম্প ভারতে এসেছে, এটা আমাদের কি, আমাদের কেন নয়, ইন্ডো স্পেসিফিক রিলেশনশিপের কথা বলেছেন। আমরা তো সেই বৃহত্তর এই জিওগ্রাফিটার মধ্যে তো পড়ছি। করোনা ভাইরাস চায়নায় হয়েছে, তাহলে আমাদের কি? মানে কোথাও না কোথাও কিছু না কিছু হলে সকল কিছুতেই আমাদের এসে যায়, কিন্তু বিশেষ করে ভারতের যেহেতু সবচেয়ে বড় প্রতিবেশী এবং সবচেয়ে বড় আমরা বর্ডার শেয়ার করি, সেখানে তো আমাদের আরো বেশি কি বল কনসার্ন অথবা আনন্দিত হওয়ার বিষয় আছে। একজন সাংবাদিকের কাছে এই জিনিসটা আমি বলবো যে ইন্ডিয়াতে যে ট্রাম্প এসেছেন সেটা আমাদের একটা নেইবারিং কান্ট্রিতে এসেছেন এবং সবচেয়ে একটা বড় কান্ট্রিতে এসেছেন, সেটা আমরা অবশ্যই একটা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করব ওনাদের মধ্যে কি ধরনের কি হয়। ধরেন এখানে এই যদি চেঞ্জটা আপনি দেখেন, মোদি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, সেখানে যখন গণহত্যার বা এই ধরনের ঘটনা ঘটলো, তখন আমেরিকা তাকে এমবার্গো করেছিল, আপনাদের মনে আছে? ঢুকতে দেওয়া হয়নি। তখন ইন্ডিয়া, ওনাদের সরকার ছিল না, এই যে সরকার ছিল কংগ্রেসের, তারা এটা আবার কনসার্ন করেছিল যে এটা সামন করেছিল আমেরিকান অ্যাম্বাসেডারকে এবং বলছিল যে এটা ঠিক করে নাই আমাদের মুখ্যমন্ত্রীকে ভিসা না দিয়ে। তো সেই মোদিকে পপুলারাইজ করেছে আপনি যখন মোদি প্রাইম মিনিস্টার হয়ে গেলেন, সেখানে ফরেন সেক্রেটারি চেঞ্জ হয়ে গেল, সুজাতা সিং, তার জায়গায় আনলেন জয়শঙ্কর। কারণ জয়শঙ্কর এখন যিনি ফরেন মিনিস্টার, উনি কিন্তু আমেরিকার সাথে রিকানেক্ট করার ক্ষেত্রে সিরিয়াস কাজ করেছে। আমেরিকার সাথে আপনার ইন্ডিয়ার রিলেশনটা জাস্ট রিভার্স হয়েছে। স্যার যেটা বললেন আমি ফুললি এগ্রি যে নিউক্লিয়ার ডিলের পর, এর আগে আমরা সোভিয়েত ইউনিয়ন এবং আমাদের মুক্তিযুদ্ধের সময়টা যদি দেখেন, তাহলে সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে ছিল, আমেরিকা ছিল পাকিস্তানিদের পাশে। কিন্তু সেই সম্পর্কটা একটা নিউক্লিয়ার সম্পর্ক হলো, স্ট্র্যাটেজিক সম্পর্ক দাঁড়ালো চায়নার কাউন্টার হিসেবে। এবং আপনি যেটা বললেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এটা কিন্তু কোনো অবস্থাতেই বাণিজ্যিক কোনো স্ট্র্যাটেজি না, এটা একটা সামরিক স্ট্র্যাটেজি। তো এই সামরিক স্ট্র্যাটেজিতে কারণে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্কটা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। এবং মোদির যে ব্যাপারটা এখানে তো আলোচনায় সবই এসে গেছে। একটা জিনিস আমি বলবো যে আপনি যে সেরিমনিগুলির কথা বলছেন, এগুলি কিন্তু রিপিট হচ্ছে। আজকে বলছে কি বলছে, নমস্তে ট্রাম্প নাকি? কয়েকদিন আগে যখন ওবামা আসলেন তখন কি বলছেন, নমস্তে ওবামা, ঠিক না? তো ওনারা যখন হাডসনে নিয়ে গেল ওই ইয়েতে মোদিকে, হাউডি মোদি, ওখানে 50,000 লোকের সামনে এইভাবে এ করলে যে কত বলে 4.5 মিলিয়ন, মানে 45 লাখ ইন্ডিয়ান অধিবাসীদের মধ্যে থেকে 2020 সালে যদি 2টা ভোটও পায় তাও তো কম না। সেই জন্যই চেষ্টা করছে, কারণ এখানে বিভিন্ন মিডিয়ার খবর যে 15% ভোট ট্রাম্প পেয়েছে ইন্ডিয়ানদের, বেশিরভাগ ইন্ডিয়ান ওই ডেমোক্রেটদেরকে ভোট দিয়েছে। তো এইবার দেখাচ্ছে যে খুব ভালো মোদির সাথে সম্পর্ক, এবং এটা হলো শোডাউন। এবং এতে যদি কাজ হয়, ইন্ডিয়ানরা যদি ভোট দেয়, সেটা ভোটে তাহলে এটাকে এক ধরনের ট্রাম্পের নির্বাচনী, এইটা তো আমার তো মনে হয় মেজর অংশ তাই। কারণ এখানে যে আহমেদাবাদের যে স্টেডিয়ামের জনসভা 1 লাখ লোক হয়েছে, 1,10,000, হ্যাঁ, তো এই এত লোকের মধ্যে এইভাবে ভাষণ দেয়া এবং এত হৃদ্যতা দেখানো, এই সিগন্যালটা যদি ইন্ডিয়ান প্রবাসী যারা আছেন ওখানে তারা যদি নেন, তাহলে তারা বলতে চায়, কারণ কি এরা হইলো অভিবাসী বিরোধী এই ট্রাম্পের দল। তো সেই জন্য এটা সাধারণত অভিবাসীরা, ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা কেউ তাদের ভোট দেয় না। কিন্তু এরা যদি দেখায় যে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক করছে, আমাদের সাথে অনেক ডিল করতেছে, যেমন আপনি বললেন বাণিজ্যের কথা,
ব্যবসায়ীদের কি ব্যাপার যে লাস্টে পকেটে কয় টাকা ঢুকলো ওইটা হিসাব করে। তো ট্রাম্পেরও একই হিসাব, মোদি ডাইরেক্ট ব্যবসায়ী না, ব্যবসায়ীদের সাপোর্টেড। এখন দুনিয়াটা ব্যবসায়িক ভিত্তিক হয়ে গেছে। আমাদের দেশে দেখেন এই বাণিজ্য এই অর্থমন্ত্রী ব্যবসায়ী থেকে করা হয়েছে। তাহলে এই যে একটা ট্রেন্ড, তো সেটা একটা হচ্ছে ডিফেন্সের ডিল হচ্ছে, এখানে জিনিস বেচতেছে। তো আমরা যেই জিনিসগুলি দেখবো যে ইন্ডিয়ার সাথে যদি আমেরিকার সম্পর্ক ভালো থাকে, এটা আমাদের কোনো খারাপ কিছু না, আমাদের জন্য ভালো। বাংলাদেশ ইন্ডিয়া যদি স্টেবল থাকে, ইন্ডিয়া যদি শক্তিশালী হয়, আমাদেরকে সঙ্গে নিয়ে অর্থনৈতিকভাবে উন্নতি করে, এটা আমাদের কোনো খারাপ না। খারাপ হইলেও এরা যদি সামরিক উন্নতি করে আমাদের দিকে একটা উদ্বেগের মধ্যে ফেলে দেয়। মনে করেন চায়নার সাথে বা পাকিস্তানের সাথে বা ওদের সাথে যদি একটা উত্তেজনাকর মানে এটা ব্যাপারটা রাজায় হয়তো যুদ্ধ, এটা কোল্ড ওয়ারই বলেন আর যাই বলেন, এই অঞ্চলে যদি তারা একটা অস্থিরতা সৃষ্টি, ইভেন আমেরিকা যদি এই অঞ্চলে ঢোকে, যেভাবে মধ্যপ্রাচ্যটাকে ওরা ধ্বংস করছে, তাহলে কিন্তু আমাদের জন্য কনসার্ন হবে। কিন্তু তারা যদি ব্যবসা বাণিজ্য, লোকে লোকে যোগাযোগ, পিপল টু পিপল, কিংবা তারা যদি কালচারাল আদান প্রদান করে, যেগুলি তারা করতেছে। আপনি এই যে আজকে আগ্রা গেল, আগ্রা এটা তো খুবই সেরিমোনিয়াল, এভরিবডি যায় ওইখানে। ওবামা যখন আসছে গেছে, ইমরান খান যখন আসছে গেছে, পাকিস্তানি নেতারা যাচ্ছে, আমাদের নেতৃবৃন্দ গেলেও যায়। সুতরাং এগুলি খুবই নর্মাল সেরিমনি। এবং আহমেদাবাদের এই জিনিসটা একটু অ্যাবনর্মাল যে ওখানে তারা একটা জনসভা করেছে, না মানে এটা এগুলো তো আসলে কন্ডিশনের মধ্যেও ছিল, মানে মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কমেন্ট, নিউজ। শুনে এটা একটা কালচারাল একটা সামঞ্জস্য তারা দেখাইতে চায়। এটা তো কোনো সামঞ্জস্য নয়। ওরা হইল গিয়া একটা রেসিয়াল, আর এরা হইল গিয়া একটা মাল্টি কালচার ইন্ডিয়ান, যেটা ইন্ডিয়া এরা হইল সব ধর্ম, বিভিন্ন কালার, বিভিন্ন একটা মিক্সড আছে। আমেরিকান এই ট্রাম্পওয়ালারা তো আমাদের কালার দেখতে পারে না। না কিন্তু মানে এখন এটাকে তারা এক করার জন্য নানা রকম, কিন্তু এবারে ট্রাম্পের সফরের আগে অন্তত এটা বলা হচ্ছিল যে ট্রাম্প বোধহয় এসে সিএএ নিয়ে মোদির কিছু একটা, এটা ডাইরেক্ট না বললেও এটা কিন্তু সিএএ তাকে রক্ষা করবে কিছুটা। ধরেন এই ইয়ার কাছে যদি ট্রাম্প থাকে মোদির পাশে, তাহলে উনি যে চাপে আছে, অর্থনৈতিক চাপের মধ্যে আছে না মোদির সরকার, তারপরে সিএএ নিয়ে চাপের মধ্যে আছে, ওই জায়গায় উনি দেখাইতে পারবে তার জনগণকে যে আমার সঙ্গে তো মোদি আছে, ট্রাম্প আছে, অত বিরাট শক্তিশালী ওয়ার্ল্ডের এক মানে নাম্বার। সিএএ নিয়ে কোনো কমেন্ট না করাটা বরং মোদির পক্ষে যাওয়া, এবং সেটারই কারণ সিএএ এর বিরুদ্ধে থাকা আমেরিকানরা কি, ইউনাইটেড নেশনস কি বলছে, এটা ডিসক্রিমিনেটরি ধর্মের মাধ্যমে যদি ব্যাপারটা আসে, সেটাতে তো আমেরিকা সাপোর্ট করার কথা তাদের দেশের যে। কিন্তু আপনি আজকে ট্রাম্পের বক্তব্যটা অনেক কিছু আমরা বলছি যে নিজের দেশের হেলিকপ্টারের ব্র্যান্ড কি সেটা নিয়ে বলেছেন, যেমন তেমন কিন্তু এই বক্তব্যের অনেক জায়গায় ইন্ডিয়ার যে ডাইভার্সিটি সেটার কথা বারবার বলেছেন, একদম স্পষ্ট করে মুসলিম, জৈন, অন্যান্য সকল ধর্মের যে, মানে আসলে জনগণমন অধিনায়ক, ওদের জাতীয় সঙ্গীতের প্রতিটি পরতে পরতে যেই ওদের ডাইভার্সিটির কথা বলা হচ্ছে, সেটা উনি বারবার করে রিপিট করেছেন। তাইলে মোদিকে উনি স্মরণ করাইয়া দিলেন, কারণ মোদি তো ওই মানে এটাও একটা খুব ইন্টেলিজেন্ট জায়গা আছে যে সূক্ষ্মভাবে উনি মনে করে দিলেন যে তোমার ইন্ডিয়ার জনগণ কিন্তু তুমি যে লাইনে হাঁটতেছো উগ্রতার লাইনে, মানে ওইটা আসলে ইন্ডিয়া, মানে ওনার বক্তব্যে তাই ছিল। ইন্ডিয়া আসলে অনেকটা অনেক জিনিস হৃদ্যতার ইন্ডিয়া, আবার অনেক কিছু নিয়ে ঠাট্টা মশকরাও করে, সেটা পারভেজ করিম আব্বাসে হাত তুলছিল। একটা জিনিস এটা আমার মানে মনে ছিল, এটা বলা হয়নি দিদি, জাস্ট ভারতের যে ইম্পর্টেন্স কতটা, এবং ইন্ডিয়ান এটা খুব ভালো অ্যাডভার্টাইজ করছে। এই প্রথম কোনো আমেরিকান প্রেসিডেন্টের ভিজিটকে বলা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ভিজিট ইন ইন্ডিয়া। আগে যখন আসতো এখানে দক্ষিণ এশিয়াতে, ওরা করতো কি, যদি ভারতে যেত ব্যালেন্স করতে পাকিস্তানে যেত, বা মাঝে মধ্যে নেপালে যেত, হঠাৎ করে একবার বাংলাদেশেও আসছিল, অনেক আগে ওদের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, আমার যদি মনে পড়ে, এখানে ক্লিন্টন আসছিল। তো এটা হচ্ছে কি একটা আঞ্চলিক একটা সফরের মধ্যে, এখানে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, বাট এখানে প্রথমবার শুধু ভারতে আসছে। ভারতে এসে ভারতের 2 দিনের সফর, কারণ ট্রাম্প বেশি লম্বা সময়ের জন্য যেতেও চায় না এখানে, হোয়াইট হাউসের কমফোর্ট ছেড়ে, যে আরাম ছেড়ে, তো সেই 2 দিনের মধ্যে এসে সে চলে যাচ্ছে। তো এটা ভারতের এখানে এই যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে একটা স্ট্র্যাটেজিক সম্পর্কটা ইভলভ করছে, এটা কিন্তু এটা একটা এক্সাম্পল। কিন্তু এটাও ঠিক, আমি দিদি আপনার সাথে যে ব্রেকের সময় কথা বলছিলাম, আগে কিন্তু আমরা যখন বলতাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলি, হ্যাঁ, মানে লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, কিন্তু আপনি যদি বলেন যে
আপনি যদি মনে করেন ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট বা এফডিআর যাকে বলি, বা আপনি যদি মনে করেন আপনার জন এফ কেনেডি বা এমনি বুশকেও বলেন, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা গ্র্যাভিটাস ছিল, একটা ব্যক্তিত্ব ছিল। আপনি ওনার অনেক পলিসি নিয়ে আপনি হয়তো আলোচনা করলেন, সমালোচনা করলেন, কিন্তু একটা ক্ষেত্রে আপনাকে ইউর ফোর্স টু পে অ্যাটেনশন, মনোযোগে আপনাকে এটা আপনার দিকে আকর্ষণ করতো। ট্রাম্পের ব্যাপারে না কিছুটা কেমন যেন, উনি অনেকে বলে যে এটা হচ্ছে দিস এ মেথড টু দ্য ম্যাডনেস, উনি হয়তো পাগলের ভান ধরে বা অনেকটা এরকম করে, কিন্তু অনেকটা কেমন যেন না আমেরিকান প্রেসিডেন্টের যে গুরু গাম্ভীর্য ভাবটা ওটা কেমন যেন একটু হালকা করে দিয়েছে। যেমন এই টুইটারে উনি বলে দিয়েছে, আমি তো এখানে 50,000 আসছিল হচ্ছে মোদি এখানে, আমি আশা করছি 70 লাখ লোক, মানে 7 মিলিয়ন লোক আমাকে এখানে দেখা সাক্ষাৎ করবে। এর আগে থেকে এক ধরনের একটা বলে দিচ্ছে হোস্টদেরকে যে আমার এখানে, এবং সে বলবে যে, এবং তার জন্য আমেরিকাতে যখন র্যালি হয়, কনফারেন্সে 10-20 লোক, তো এটা হচ্ছে পিনাটস, মানে যে চুনোপুটির মতো। এইটা কিন্তু সে প্রজেক্ট করছে যে হি ইজ ভেরি পপুলার গ্লোবাল লিডার। তো এইরকম যখন একটা প্রেসিডেন্ট যেটা করে, ইন্ডিয়ানদের জাতীয়, ওরা বলবো যে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য যা করার তাই করছে, এটা এখানে এটাতে কোনো দ্বিমত নাই। হ্যাঁ, ওরা যে সবাই করতে পারছে। পাকিস্তানিদের চিন্তা হবে যে আরে ট্রাম্প এখানে চলে আসলো, আমাদের এখানে আসলো না। সো এটা কিন্তু ওদের জন্য এটা এক ধরনের একটা, তো আপনি হয়তো সামনে দেখবেন যে আমেরিকার কোনো হয়তো বা আপনার ফরেন সেক্রেটারি বা ইত্যাদি কেউ আসবে এটা ব্যালেন্স করার জন্য। এটা আমেরিকান ডিপ্লোমেসি এইভাবেই কাজ করে। এবং বাংলাদেশে কি এসে যে আপনি বলছেন আমরাও আশা করি যে 5-10 বছরের মধ্যে বা এখানে সামনে চিন্তা করতে বা এখানে বিশ্বাস করতে, বাংলাদেশে যে গ্রোথ হচ্ছে, অর্থনৈতিক গ্রোথ হচ্ছে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, যে আমরাও চাই যে হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট বা হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রপতিরা বাংলাদেশে আসুন, বাংলাদেশে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে দেখে শিখা, যে আমরাও এটা করতে চাই। এটা হচ্ছে আমাদের এটা জিনিসটা। অন্য কিছুতে পারবো কিনা জানি না, মানে 1 লক্ষ কেন 10 লক্ষ লোক দিয়ে একটা বড় র্যালি করানোর মতন ক্ষমতা বাংলাদেশে আছে, সেটুকু চ্যালেঞ্জ দিতেই পারে। আপনি বলছিলেন যে একটু হালকা, একটু হাস্যরসাত্মক হয়ে যাচ্ছে ওই ইমেজ, যেটা শক্ত সেই বক্তৃতা। ইভেন ওবামা পর্যন্ত আমরা ওই জায়গায় ছিলাম যে ওবামা কোথায় গিয়ে বক্তৃতা করছেন সেটার লাইন টু লাইন ফলো করার চেষ্টা করেছি। কিন্তু এই ট্রাম্প তো রেজাল্ট হওয়ার আগেই আমি নিজেই কভার করেছি যে নট মাই প্রেসিডেন্ট, তার কার্টুন এঁকে সব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তার প্রতিবাদ করেছে তার রেজাল্টের দিন। তো সেটাও তার এক ধরনের ক্যারিশমাও হতে পারে। এবার তিনি ফ্লাই করার আগে নিজেই আসলে বাহুবলীটা এটা একটু মানে কেমন যেন হয়ে গেছে। এটা মানে ট্যাকি হবে না, উনি হয়তো মনে করেছেন আমরা একটু পপুলার, আমরা জনমানুষের নেতা, এটা পপুলিজম যেটাকে বলে, জনরঞ্জন বোধহয় এখন এটা নতুন টার্ম আসছে বোধহয় এখানে। রাইট, এই জনরঞ্জনটারও তো দরকার আছে। মানে সাধারণ মানুষ তো নিশ্চয়ই আপনার এই নিউক্লিয়ার ডিল আর কত অস্ত্র বিক্রি হচ্ছেন সেটা বুঝবে না। ট্রাম্প এসে বাহুবলীতে অভিনয় করেছেন, সেটা তার জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ। নিজেই সেটা শেয়ার দিয়েছেন, নিজের টুইটারে শেয়ার দিয়েছেন। একটু দেখে নেই কি ট্রাম্প কি শেয়ার দিলেন, আমরা একটু দেখি। একটা ছোট বিরতির পর আবার ফিরছি দোস্ত আমরা দুজন এই আয়োজনে। দোস্ত আমরা দুজন হব না দুশমন, ছিড়বে না এ বাঁধন, রবে চিরদিন। দোস্ত আমরা দুজন আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। কথা বলছেন আমাদের সঙ্গে ডক্টর দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। আমরা ভূ রাজনৈতিক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসীর কথা শুনছিলাম এবং সিনিয়র সাংবাদিক মাসুদ করিম আমাদের সঙ্গে আছেন। দেবদীপ পুরোহিতকে আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। আমরা একটু ভারতীয় সাংবাদিকদের মনোভাব কি, তারা কি
আশা করেছিলেন, কি হতে যাচ্ছে সেগুলো একটু শুনতে চাই। খানিক বাদে আমরা তাকে সংযুক্ত করছি ফোনে, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি একটু আবারও ডক্টর দেলোয়ার হোসেনকে শুনতে চাই। আমরা যেটা নিয়ে বলছিলাম যে এক ধরনের ভারিক্কি ব্যাপার ছিল, গুরুগম্ভীর ব্যাপার ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে হারিয়েছে। সেটা বোথ ইন্ডিয়া এবং ইউএসএ দুটোই। তো আমরা বলছিলাম বড় গণতন্ত্রের দেশের সঙ্গে পুরনো গণতন্ত্রের এক ধরনের সম্মিলন বা সংযোগ, সেটা কি আসলে কি বাস্তবে কি সেটা হচ্ছে? গণতন্ত্রই বা কই আসলে? এটি বড় প্রশ্ন যে গণতন্ত্রের যে চেহারাটা এখন আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও। কারণ আমরা যদি এই ট্রাম্পের নির্বাচনের পর থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যে অনেক বড় বড় র্যালি হয়েছে তার বিরুদ্ধে, এবং তাকে বলা হয়েছে যে ট্রাম্প ইজ নট মাই প্রেসিডেন্ট, এবং যে সমস্ত উচ্চারণ, যে সমস্ত বক্তব্য এসছে, এগুলো তো অবিশ্বাস্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে হোয়াইট সুপ্রিমেসি ফিরে আসছে, এই যে ট্রিপল কে, এই যে এই সমস্ত উগ্রবাদী দলগুলো নতুন করে আসছে, এবং আমরা জানি যে সব মিলিয়ে এবং অবিশ্বাসের একটা রাজনীতি শুরু হয়েছে, এবং সেটা ফেক নিউজ, পোস্ট ট্রুথ, এই ধরনের বিষয়গুলো আসছে, যেগুলো এখন গ্লোবালি ওইগুলো ব্যবহার করছে, এবং আমরা অন্যান্য দেশেও দেখছি। মানে ফেক নিউজ দিয়ে অন্য দেশের রাজনীতিতে তারা ফেক নিউজকে এটা আলটিমেটলি একটা রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং আপনার যেই নিউজটা সত্যি ক্রেডিবল, এটাকে ফেক নিউজ বলা হচ্ছে, আবার যেটা ফেক নিউজ সেটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এই যে রাজনীতির ভেতরে আপনার এই ধরনের চাতুরি, এই ধরনের যে মানে আমি বলবো যে একটা মানে আর্টিফিশিয়াল যে একটা অবস্থা, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সমাজের কাছে আমরা আশা করি না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ সেটা সেভাবে করছে না, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন জনগণই কিন্তু ট্রাম্পকে নির্বাচিত করেছে। কারণ ট্রাম্প তো নিজে ঘোষণা করেনি যে আমি প্রেসিডেন্ট, এবং সে পপুলার ভোটে নির্বাচিত হয়েছে। ফলে এখানে একটা, এবং 4 বছর প্রায় হতে চলছে, এবং সেখানে সেই দিক থেকে মার্কিন জনগণই কিন্তু এই গণতন্ত্র নিয়ে অনেকটা অসন্তুষ্ট। অন্যদিকে ভারতের ভেতরে আমরা দেখছি যে কিভাবে, হ্যাঁ, নরেন্দ্র মোদী অনেক জনপ্রিয়, এবং ওনার জনপ্রিয়তা হয়তো এক সময় ধরা হচ্ছিল আরো অনেক বেশি, কিন্তু কিছুদিন আগে দিল্লিতে যে নির্বাচন হলো, সেই আপনার তাদের যে এটাকে মানে দিল্লির যে লোকসভার না, দিল্লি নির্বাচনটা হচ্ছে বিধানসভার নির্বাচন, সেখানে বিজেপির যে পরাজয় হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই যে ভারতের ভেতরের অনেকগুলো ইস্যু নিয়ে ভারতের ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিধা এবং যে ধরনের বিভক্তি, এবং এগুলো কিন্তু গণতান্ত্রিক ইস্যু। আজকে যে এনআরসি কিংবা এই যে সিএএ, এগুলো কিন্তু ভীষণভাবে ভারতের যে মূল ধারার রাজনীতি বা মূল ধারার যে ইস্যুগুলো, যে একটা বহুত্ববাদ এবং এই যে বৈচিত্র্যময় একটি সমাজ, এবং সেটির উপরে যে ধরনের আঘাতগুলো আসছে, সেদিক থেকে আপনার যদি গণতান্ত্রিক ব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে, এবং সেই ঝুঁকিটা ওই ভারতের ভেতরের জনগণও সেই ঝুঁকিটা প্রকাশ করছে। আমরা একটু ভারতের সাংবাদিকের কাছ থেকে একটু শুনি, ওনারা কিভাবে দেখছেন, কিভাবে আসলে সেলিব্রেট করছেন এই ট্রাম্পের ভারত সফর। এটা কি ইউএস আর ইন্ডিয়া বলবো, নাকি ট্রাম্প অ্যান্ড মোদি, কি বলবো? আমাদের সঙ্গে দেবদীপ পুরোহিত আমাদের সঙ্গে আছেন, টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চিফ, তিনি আছেন আমাদের সঙ্গে। দেবদীপ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দেবদীপ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বলুন। আচ্ছা, আমরা একটু মানে আপনারা এই সফরকে কিভাবে দেখছেন? আমরা ভারতীয় জনগণ এটা ভাবছে, ওটা ভাবছে, এখান থেকে বসে নানা রকমের ইন্টারপ্রিটেশন, কিন্তু একজন সাংবাদিকের চোখে তো অনেকখানি স্পষ্ট। আপনারা কি এক্সপেক্ট করেছিলেন? সেটার একদিন তো পার হয়ে যাচ্ছে, কি এক্সপেকটেশন ছিল এই সফর নিয়ে আপনাদের? না, দেখুন, আমি শুরুতেই আপনাকে আবার বলি যে ইন্ডিয়ান মিডিয়া একটা হেটেরোজেনাস, সবাই একরকম ভাবছে বা সবাই একরকম ভাবছিল সেটা নয়, এক একজন এক এক রকম ভাবে ভাবছিল, এবং সেটাই বৈচিত্র্য, এবং সেটাই হচ্ছে আমাদের ডেমোক্রেসিতে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আজকে প্রথম দিনের যে ঘটনা, ট্রাম্পের সঙ্গে মোদির বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটা বলার আগে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভারত এবং আমেরিকা এরা
দীর্ঘদিনের একটা ট্রেড পার্টনার এবং দুই দেশের একটা খুব ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তার একই সঙ্গে প্রচুর ট্রেডও হয়। তো ভারত এবং আমেরিকার মধ্যে 2008-9 সাল থেকে একটা কথা হচ্ছে একটা ট্রেড ডিল হওয়ার কথা, এবং ট্রেড ডিলটা খুব জরুরি বিকজ এই মুহূর্তে ভারতীয় অর্থনীতির যে অবস্থা তাতে ভারতীয় অর্থনীতি একটু মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই মন্দা থেকে বেরোতে গেলে এক্সপোর্টটা আমাদের জন্য খুব জরুরি, এবং এক্সপোর্টের ক্ষেত্রে ট্রেড ডিল খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি আমরা যেটাকে বলি। এক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে যদিও দীর্ঘদিনের ট্রেড সম্পর্ক, কিন্তু সেই ট্রেডের মধ্যে একটা ট্রেড ওয়ার মতো আছে, মানে দুপক্ষই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাউকে এক ফোঁটা জায়গা ছাড়ে না। এই ট্রেড ওয়ারটা কিন্তু ইউএস বা চায়নার মতো লেভেলে না হলেও ভারত এবং আমেরিকার মধ্যে এই ট্রেড ওয়ারটা চলতে থাকে। যেমন ধরুন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, ভারত আমেরিকার কিছু প্রোডাক্টের উপর শুল্ক যখন চাপিয়ে দেয়, আমেরিকাও তখন ভারতের প্রোডাক্টের উপর শুল্ক চাপিয়ে দেয়। যেমন আমেরিকা স্টিল, অ্যালুমিনিয়াম আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর এক্সপোর্ট হয়, তাদের উপর শুল্ক চাপিয়ে দিল, এবং পরবর্তীতে ভারত যেটা করলো সেটা হচ্ছে যে আমেরিকা থেকে প্রচুর ফার্ম প্রোডাক্ট আসে, মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট আসে, আপনার আমন্ডস আসে, ওয়ালনাটস আসে, আপনার আখরোট আসে, বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস আছে, মেডিকেল ইকুইপমেন্ট, ওই হার্টের স্টেন্ট বসায়, সেগুলোর উপর আপনার এইটা বাড়িয়ে দিল, শুল্ক বাড়িয়ে দিল। এখন তার আগে আবার ট্রাম্প কি করলেন, গত বছর ট্রাম্প জুন মাসে যেটা করলেন, আপনাদের বাংলাদেশকেও একসময় সেটা ফেস করতে হয়েছে, জিএসপি যেটা, সেই জিএসপিটা আপনাদের রানা প্লাজার পরে যেরকম উইথড্রন হয়ে গিয়েছিল, এখন আমেরিকাও আমাদের জিএসপিটা উইথড্র করে নিল। তার ফলে ট্রেড নেগোসিয়েশনসটা খুব চলছে, যেটাকে দরাদরি বলে। ভারত আমেরিকার উপর শুল্ক চাপায়, তো আমেরিকা ভারতের উপর শুল্ক চাপায়। তো যদিও দ্বিপাক্ষিক ট্রেড অনেক বেশি, কিন্তু একটা দ্বিপাক্ষিক ট্রেড চুক্তির যে একটা সম্ভাবনা সেটা ভারতের প্রচুর মানুষের মনে হয়েছিল, সেটা কিন্তু ট্রাম্পের এই ভিজিটে সেটা হচ্ছে না। মানে হঠাৎ করে মানে এই সফরে একটা বিরাট একটা ট্রেড চুক্তির সম্ভাবনার প্রত্যাশাটা কেন হয়েছে? মানে এতদিন তো অনেক আপনিই বললেন যে লম্বা সময় ধরে ব্যবসায়িক সম্পর্ক আছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, কিন্তু কখনো তো এর ট্রেড চুক্তি ছিল না। এবারই কেন হলো, মানে আপনাদের প্রত্যাশাটাই কেন হলো, জন্ম নিল? মোদি যখন আমেরিকাতে গিয়েছিলেন হাউডি মোদি প্রোগ্রামে, তখনও একটা কথা হয়েছিল যে একটা ট্রেড চুক্তি হবে। তারপর ইউএনজি এর পরবর্তীতে তখন আবার কথা হলো একটা ট্রেড চুক্তি হবে, এবং অল্প কিছুদিন আগেও দুপক্ষের যারা ট্রেড রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু দীর্ঘ আলোচনার মাধ্যমে একটা চুক্তির দিকে এগোচ্ছিলেন। কিন্তু এক্ষেত্রে ট্রাম্পের রাজনীতিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ট্রাম্প কিন্তু সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করেন, উনি আসলে ব্যবসায়ী, তো তার ফলে মানে ওনার গিভ এন্ড টেকটা খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণে ট্রাম্প ইন্ডিয়াকে কিছু দেওয়ার আগে উনি নিজে অনেক কিছু নিয়ে নিতে চান। আজকে বিশ্ব অর্থনীতিতে এই যে এত ঝামেলা, এত দ্বন্দ্ব, তার মেইন কারণটাই হচ্ছে যে প্রচন্ড গিভ অ্যান্ড টেক। সেই গিভ অ্যান্ড টেকের জালে আপনার এই একটা দ্বিপাক্ষিক ট্রেড চুক্তিটা আটকে গেল। যদিও আজকে ট্রাম্প বলেছেন একটা ফ্যান্টাস্টিক ট্রেড ডিল হবে ইন্ডিয়ার সঙ্গে, কিন্তু কবে হবে এবং কিভাবে হবে তার কোনো রূপরেখা কারোর জানা নেই। তাই প্রথম দিনে যদি বলতে হয়, দেখুন ট্রাম্প ইজ এ শোম্যান এবং আমাদের মোদি সাহেবও শোম্যান। ওনারা মানে পাবলিক ডিপ্লোমেসি যেটাকে বলে, পাবলিক ডিপ্লোমেসিতে দুজনেই প্রচন্ড পটু। হ্যাঁ, আজকে যেভাবে ওনারা বডি ল্যাঙ্গুয়েজ করেছেন, যেভাবে একে অপরকে 4 থেকে 5 বার জড়িয়ে ধরেছেন, তাতে মনে হয়েছে যে সম্পর্ক অসাধারণ। কিন্তু ফাইনালি আমরা যখন সাংবাদিক হিসেবে দেখি এবং আমরা যে লেখার চেষ্টা করি, মানুষকে জানানোর চেষ্টা করি, আমরা একটা সাবস্ট্যান্টিভ পার্ট দেখার চেষ্টা করি। আপনাদের দেশেও তো বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী যান, 2015 সালে নরেন্দ্র মোদীও গিয়েছিলেন। সাবস্ট্যান্টিভ পার্টটা কতটা ছিল? আপনাদের দীর্ঘদিনের এক্সপেকটেশন ছিল তিস্তা চুক্তি, সেটা কি হয়েছে? তো সাবস্ট্যান্টিভ পার্ট অফ এ ভিজিট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আজকে ট্রাম্প বলেছেন যে $3 বিলিয়ন একখানা চুক্তি হবে ডিফেন্স ডিল, কিন্তু সেটা আমেরিকাকে অনেক বেশি বেনিফিট করবে, কারণ আমেরিকা সারা দুনিয়ায় নিজেদের আর্মস, অ্যামিনিশন, চপার, হেলিকপ্টার এগুলো ওরা বিক্রি করতে চায়।
সেই দিক থেকে ওনার দেশে কয়দিন বাদে ভোট, আপনার অক্টোবর মাসে ভোট, সেই যে ভোটের আগে উনি নভেম্বর সেই ভোটের আগে উনি নিজের দেশের মানুষকে খুশি করলেন আজকে ট্রাম্প। কিভাবে? উনি দেখালেন যে 1 লক্ষর উপর বেশি মানুষ ট্রাম্প করে গলা ফাটালো। তারপর ওনারা ছবি তুললেন, উনি কালকে ডিফেন্স ডিল করবেন, একটা এনার্জি ডিলও হবে। ভারতবর্ষে সোলার পাওয়ার নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে এবং তাতে কিছু আমেরিকান কোম্পানিও ঢুকবে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার তো চাহিদা ছিল জিএসপিটা প্রত্যাহার করো, যার ফলে 3000 প্রোডাক্ট আমাদের দেশ থেকে সস্তায় আমেরিকাতে ঢুকতো। কিন্তু ওই জিএসপিটা ওনারা যে প্রত্যাহার করে নিয়েছেন তা নিয়ে কোনো কথা নেই, শুল্ক কমানোর কোনো কথা নেই। তো হরে ধরে হিসাব করতে গেলে নিজের ব্যালেন্স শিটটা কি সেটাও আমাদের দেখা উচিত, এবং সেই ব্যালেন্স শিটে আমার মনে হয় না এখন অব্দি খাস কিছু হয়েছে। তো ইন্ডিয়ান, আমি কিছুক্ষণ আগেই আমার এক বন্ধু সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, তার মতামতটা আমার বেশ ভালো লাগলো। উনি আমায় বললেন যে আজকে যেটা হয়েছে বাতেলাই হয়েছে। বাতেলা মানে অনলি গ্যাস, মানে প্রচুর এক্সপেকটেশন ছিল কিন্তু ফাইনালি প্রথম দিনে ডেলিভারি কিছু নেই, প্রচুর ফটো আপ আছে। দেবদীপ, আমি যে আপনার শব্দটা আমার ভালো লেগেছে যে বাতেলাই হয়েছে। এই বাতেলাতে আসলে ট্রাম্প এবং মোদি মানে সমানে সমান নাকি স্কোর করেছে কেউ একটু বেশি কেউ একটু কম, কি বলবেন? আপনি আপনার প্রশ্নটা যদি রিপিট করেন। না, আপনি বলছিলেন বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো, কয়েকবার একে অন্যকে হাগ করেছেন, হ্যান্ডশেক করেছেন, কথার ফুলঝুরি যেটাকে বাতেলা বলছেন। আজকে সারাদিনের যেই রিপোর্ট আমরা দেখলাম তাতে আপনি কাকে কত স্কোর দিবেন, নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প? দেখুন, এক্ষেত্রে উত্তরটা না আমি খুব সহজে মানে এক কথায় উত্তর দিচ্ছি না। আমি বলছি যে আমার এক বন্ধুর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওটা, কিন্তু আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে ধরুন ট্রাম্প আজকে ইন্ডিয়ার রেসপেক্টে কিছু, এনাদের স্পিচটা তো এনারা খুব ভাবনা চিন্তা করে লেখেন এবং যা বলার বলেন। এক্ষেত্রে উনি পাকিস্তান নিয়ে কিছু মন্তব্য করেছেন, উনি ভারতের রোল ইন দ্য গ্লোবাল ইকোনমি নিয়ে কিছু মন্তব্য করেছেন। সেই সব দিক থেকে গেলে অনেক পজিটিভ কথাবার্তাও হয়েছে। কিন্তু পুরো সফরটা শেষ হওয়ার আগে ওই অঙ্ক কষাটা, প্রথম দিনের বেসিসে অঙ্ক কষাটা হয়তো একটু ভুল, তার কারণ পুরো ট্রিপটা শেষ হয়ে যাক, তারপরে আমাদের পক্ষে বোঝা অনেক সহজ হবে যে কোন দেশের প্রাপ্তিটা কি হলো। কিন্তু প্রথম দিনে না, আমরা ঠিক প্রাপ্তির হিসেবে এখনই মানে টু আর্লি এটা নিয়ে এখন হিসেব নিকেশ করা। আমরা বলছিলাম যে কথার ফুলঝুরি এবং পারফরমেন্সের হিসেবে যদি ধরি, শোম্যানশিপের কথা যদি বলি, কে কাকে মানে বাঘে মোষে লড়াইয়ের মতন একটা ব্যাপার নিশ্চয়ই, কাউকে আপনি ছোট করতে পারবেন না। সুতরাং ওই হিসেবে আমি জানতে চেয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ দেবদীপ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি মাসুদ করিম আপনার কাছে। দোস্ত আমরা দুজন হব না দুশমন, ছিড়বে না এ বাঁধন, রবে চিরদিন দোস্ত আমরা দুজন। দোস্ত আমরা দুজন আজকের শিরোনাম আমরা একেবারে শেষ ভাগে। মাসুদ করিম, ডিপ্লোমেসি, ব্যুরোক্রেসি অনেক কিছু নিয়েই কিন্তু আজকের ইয়েতে কথা হয়েছে, যে জনসমাবেশে কথা হয়েছে। ব্যুরোক্রেসি নিয়েও দু একটা লাইন বলেছেন, মানে মোটামুটি হোমওয়ার্কটা ভালোই ছিল। আমরা একটু শুনতে চাই। ইন্ডিয়া তো আমরা 3টা লেয়ারের ইন্ডিয়াকে চিনি, ব্যুরোক্রেসির একটা ইন্ডিয়া আছে। সেটা কিভাবে আসলে এই ট্রাম্প বা মোদির যে এই পপুলিস্ট ব্যাপারটা, পপুলিস্ট রাজনীতি, সেটা আসলে ভারতীয় ব্যুরোক্রেসি এটা এফোর্ড করে কিনা? এটা আমি এই সফরটার ব্যাপারে দেবদীপ একটু আগে যে জিনিসটা বললেন সাবস্টেন্সিয়ালি কিন্তু তাই। আমরা যদিও ভাই বলছেন যে ইন্ডিয়ার সাথে মোদির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ট্রাম্পের, এটা ইন্ডিয়া এবং আমেরিকান সম্পর্ককে রিফ্লেক্ট করছে, জিনিসটা অত সহজ নয়। পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্পের নির্বাচন উপলক্ষে এই সফর এবং ট্রাম্পের ভোটের জন্য এই সফর। আর এরপরে ওনারা যে বডি ল্যাঙ্গুয়েজগুলি করেছেন
এগুলি তো একটা তো ঠিক যে একটা সফর হইলে ডেফিনেটলি একটা মাইলস্টোন, একটা সফর হইলেই একটা ধাপ আগায়, সেই অর্থে ঠিক আছে। কিন্তু এই যে জিএসপি কাটছে 2019 সালে আমেরিকান, কিংবা তাদের যে ট্যারিফের যে প্রতিযোগিতা চলছে, এবং আমেরিকান ট্রাম্প এটা বলতেছে, এমন খোঁজাখুঁজি করছে যে ট্রাম্প নিজে বলছে ইন্ডিয়া হইল গিয়া একেবারে ট্যারিফের কিং, এরকম কি একটা মন্তব্য সে করেছে। তো সুতরাং ইন্ডিয়াকে রীতিমতো স্বার্থের দিক থেকে ইন্ডিয়াকে কিন্তু এক চুলো এত বড় একটা অর্থনীতির এবং সামরিক শক্তির দেশ ছাড় দেয় নাই। এবং সাবস্টেন্সিভ দিক থেকে যদি আপনি বলেন ট্রেড, যদি আপনি বলেন ডিফেন্স, এই সমস্ত যে সমস্ত স্ট্র্যাটেজি, এই সমস্ত ইন্ডিয়ার স্বার্থ তেমন এই সফর থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে, পারভেজ করিম আব্বাসী কিন্তু বলেছেন যে ইন্ডিয়ার মতো এত স্মার্ট নেগোসিয়েটর তো আর মানে হয়তো আর কেউ নেই। খুব ভালো নেগোসিয়েশনের প্রশ্নটাই আমি আসতেছি যে এখানে স্বার্থটা বড় সবার কাছে, যে কোনো ইস্যুতে দেখতেছেন যে স্বার্থের বাইরে কেউ যাচ্ছে না। তো অর্থনৈতিক এবং সামরিক অন্যান্য দিক থেকে এবং স্ট্র্যাটেজিক দিক থেকে একটা জিনিস হয়তো দেখবেন, আপনি যেটা বললেন যে ব্যুরোক্রেসি এখান থেকে কি শিখবে, ওনারা একটু বডি ল্যাঙ্গুয়েজ করে অ্যাক্টিং করে করে তারা বোঝাইতে চাচ্ছে যে আমরা খুব আন্তরিক আছি, তোমরা সেই মতো এখান থেকে কিছু একটা বেনিফিট যদি বের করতে পারো সেটা ভালো। কিন্তু যারা ব্যুরোক্রেসি করে, ও তো দাড়ি দেখবে, কমা দেখবে, সেমিকোলন দেখবে, যোগ করবে, বিয়োগ করবে, নানা রকম অঙ্ক করে করে কিন্তু এটা ঠিক করবে। সেখান থেকে যদি কিঞ্চিত লাভও হয় সেটা ভালো আর কি। কিন্তু এটা যে একটা এমন একটা সফর যে এই অঞ্চলে বা এইখানে একেবারে ইন্ডিয়ার জন্য বা আমেরিকার জন্য বিরাট কিছু হয়ে গেছে তা নয়। এটা ক্লিয়ারলি একটা নির্বাচনী সফর, এটা পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য যত রকমের আয়োজন, সব ধরনের আয়োজন এই সফরটার মধ্যে ছিল, সব ধরনের উপাদানও এই সফরে ছিল। আমি সফরটার টাইমিংটা নিয়ে একটু জানতে চাই, খুব ছোট্ট করে যদি বলেন যে এই যে আমরা বলছিলাম ইন্দো প্যাসিফিক রিলে স্ট্র্যাটেজির কথা, এই জায়গায় কি এরকম একটা কোনো টানটান অবস্থা বিরাজ করছে যে যখন হয়তো এই ট্রাম্পের এই সফরে আরেকটু কোনো একটা জায়গা একটু তেতে গেল অথবা একটু ঠান্ডা হলো, সেরকম অবস্থা তো এই মুহূর্তে নেই? আমি শুধু দুইটা কথা বলে দিই। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আজ আসছে, কিন্তু তার আগে ওবামার ছিল পিভট টু এশিয়া। একটা কথা সত্যি যে যুক্তরাষ্ট্রের একটা জেনুইন সিকিউরিটি এবং পলিসি মেকারদের কনসার্ন হচ্ছে চায়নার উত্থান। এটা নিয়ে ওরা চায়নাকে ওরা এককালে সহযোগিতা করেছিল উঠার জন্য, চায়নাকে ওরা মনে করে হচ্ছে এটা এমিনেন্ট থ্রেট, এবং চায়নাকে কন্টেইন করার জন্য ওরা একটা কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যে কোয়াড 4 আছে, এর মধ্যে ইন্ডিয়া হচ্ছে। কিন্তু এটাও তো সত্যি যে এক সময় মানে ধরেন বছর 5 বা আগেও তো এরকম বলা হতো যে সুপার পাওয়ারের দৌড়ে মানে ইন্ডিয়া কি তৃতীয় স্থানে থাকবে নাকি সেকেন্ড হবে ইত্যাদি, এরকম ছিল। সেই আলোচনা তো এখন অনেক দূরে চলে গেছে, মানে ইন্ডিয়া তো আর ওই জায়গায় নাই। ইন্ডিয়ারও এখন দেখুন, ইন্ডিয়া আমরা অনেক কিছু এখানে হচ্ছে যে এটা স্লিক ব্র্যান্ডিং করে অনেক কিছু ভেরি গুড এট মার্কেটিং। ইন্ডিয়ার মধ্যে কিন্তু এখানে প্রত্যেকটা দেশের মতো এটা উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আছে, অবকাঠামোগত এখানে সমস্যা আছে, এবং ওরা কিন্তু চায়নার সাথেও কিন্তু বিশাল বড় একটা ব্যবসায়িক সম্পর্ক আছে। সো ওরা কিন্তু চাইনিজ বিনিয়োগকেও চাইছে, কিন্তু এখন ভারতেরও এখন অনেক কিছু এখনো বাকি আছে এখানে করার জন্য। এবং এটা কিন্তু সিম্পলি কথা বলছে, আমরা যতটা ভারতকে শক্তিশালী বলছি, সত্যি কথা ভারত আঞ্চলিক একটা শক্তি, কিন্তু এখনো হচ্ছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ওদের দরকার। এটা এবং এরা কিন্তু ভারত এটা কিন্তু একটা যেভাবে একটা এক্সিবিট করলো হচ্ছে, এবং আপনি ট্রেড ডিল এটা অত সহজে হবে না, কারণ 8-10 বছর লাগে এটা ট্রেড ডিল সাইন করতে। এবং এইসব জিনিসের বেনিফিট কি আদৌ হয়েছে নাকি না, এবং ট্রাম্প যদি চলেও যায় বা মনে করে মোদি পরের টার্মিনে আসে না, ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতি যে কনভার্জেন্স অফ ইন্টারেস্ট হচ্ছে ওটা চলতে থাকবে। মাত্রাটা কতটুকু বেশি না কম, আরো সফিস্টিকেটেড ভাবে হচ্ছে নাকি একটু এটা বালখিল্য এখানে আছে বা ছেলে মানুষ এখানে আছে, ওটা হচ্ছে পার্সোনালিটি বা অ্যাক্টের উপর আছে। বাট আপনি বুঝতে হবে যে এখানে সাথে হার্ড এখানে টিম অফ নেগোসিয়েটার্স আছে। ট্রাম্প একটা কথা বলেছে কিন্তু স্পিচে, মোদি ইজ আ টাফ নেগোসিয়েটর। সে কিন্তু এটা কিন্তু আগে থেকে তাকে সে বলে দিয়েছে। আমরা এখানে বলছি যে ইন্ডিয়া হলো টাফ নেগোসিয়েটর। সো এটা এখানে এবং এটার মধ্যে কিন্তু এখানে এটা কিন্তু দরাদরি চলবে, অনেক কিছু কিন্তু এটা কিন্তু আসবে না। একটা লাইন আমি জাস্ট একটু যোগ করি যেহেতু সময় শেষ, সেটা হলো যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে যদি কোনোভাবে বুস্ট করে এই সফর, তাইলে এইটা আমাদের ইন্টারেস্টের, আমাদের এই অঞ্চলের ইন্টারেস্টের বিপক্ষে যাবে।
কারণ এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা হলো টোটালি সামরিক স্ট্র্যাটেজি। এইখানকার পরিবেশটা এই অঞ্চলটাকে উত্তপ্ত করে তুলবে। তো আমরা মনে করি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যদি পিওরলি ইকোনমিক, বিজনেস এই সমস্ত লাইনে হইতো তাইলে কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা যেভাবে ডিফেন্স ডিলের কথাটা বলছে সেই জিনিসটা যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটাকে আরেকটু বুস্ট করে, অন্য সব বিষয় সাইডে রেখে কিন্তু প্রথমে ডিফেন্স ডিলের কথাই বলছে এবং জঙ্গিবাদটা বারবার করে আলোচিত হয়েছে। স্যার এক লাইন যোগ করতে পারবেন? না, এখানে আমরা তো দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনাটা বেশি করছি, কিন্তু এই সফরের যে আঞ্চলিক যে প্রেক্ষিতটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে চীন হচ্ছে অন্যতম। এবং এই চীনকে কিন্তু ট্রাম্প মোদি যে হাক করছে বা তাদের যে এই যে কথার ফুলঝুরি অথবা তাদের যে একটা সিম্বলিজম, এটা কিন্তু একটা বড় টার্গেট হচ্ছে চায়নাকে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এমন একটা জায়গায় আছে সেখানে ট্রাম্প এবং মোদির মধ্যে যেই ধরনের কথাবার্তাই হোক না কেন, সাময়িকভাবে তাদের মধ্যে ট্যারিফ টেনশন থাকুক আর কাশ্মীর নিয়ে তাদের মধ্যে কিছুটা এক ধরনের কথাবার্তা আছে বা সিএ নিয়ে যত কথাই থাকুক না কেন, অ্যাকচুয়ালি এই আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে ভারত এবং যুক্তরাষ্ট্র এমনভাবে তারা অ্যালাইন্ড হয়ে আছে ভেরি স্ট্রংলি। সেখানে আপনার এই যে দোস্তির কথা বলছেন, সেই দোস্তিটা মানে দুই নেতা পর্যায়ে যেমন থাকবে, দুই দেশের মধ্যে সেটা থাকবে এবং সেখানে সেটাকে ট্রাম্প এবং মোদি এটাকে আরো বুস্ট করেছে। তাদের ব্যক্তিগত এজেন্ডা অবশ্যই আছে, সেটি হচ্ছে নির্বাচন এবং আরো বেশি জনপ্রিয় হওয়া। এবং এই মোদিকে টাফ নেগোশিয়েটর বলা কিন্তু যতটা অ্যাকচুয়ালি মোদিকে ব্যক্তিগতভাবে খুশি করা, অর্থাৎ তার দেশের জনগণকে দেখানো যে টাফ নেগোশিয়েটর মানে তোমার নেতা কত প্যাট্রিয়ট, যেটা বিজেপি প্রমোট করে। একইভাবে কিন্তু মানে বড় নেগোশিয়েটর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটা মোদিও জানে, আমরা সবাই জানি। তো এই দুই দেশেরই কিন্তু নেগোসিয়েশন ক্যাপাসিটি বা তাদের সেই ঐতিহ্য অনেক বড়, যে কারণে তারা এরকম স্ট্রং ফ্রেন্ডশিপের পরেও তাদের ভেতরে এই ট্যারিফ বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য আছে। জিএসপি ফ্যাসিলিটি উইথড্র করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা কল্পনাই করা যায় না, যেখানে তাদের মধ্যে এরকম একটা গ্লোবাল মানে স্ট্র্যাটেজিতে কমন এনিমি চায়না আছে, তারপরে এই রিজিয়নে ইন্ডিয়া এবং ইউএস একসাথে কাজ করছে, কোয়াড আছে 4টা দেশ, জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইন্ডিয়া একসঙ্গে আছে। তারপরেও কিন্তু আপনার স্বার্থের জায়গা থেকে এই জায়গাটা ছাড় দেয়নি। তার মানে এটা এক ধরনের বার্গেনিং এর বিষয়, কিন্তু তাদের মধ্যে সম্পর্কের জায়গাতে কিন্তু এটা কোনো সমস্যা ফেলছে না, কারণ তাদের সেই ইস্যুগুলো আছে। এই সম্পর্ক নিয়ে কিন্তু একটা খুব পপুলার হিন্দি ফিল্মের উদ্ধৃতি দিয়েছেন আজকে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে, কাভি খুশি কাভি গম, অনেক আগের সিনেমা কিন্তু মুখস্থ করে এসেছেন নিশ্চয়ই, এবং সেটা নিয়ে যারা আমেরিকায় বসবাসকারী ইন্ডিয়ান যারা আছেন তারা চমৎকার একটি ট্রল করেছেন। সেটা দেখতে দেখতেই আজকে দোস্ত আমরা দুজন শেষ করব কাভি খুশি কাভি গমের অংশ থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Sorry to keep you waiting. Complicated business. कभी खुशी कभी गम। দোস্ত আমরা দুজন হব না দুশমন, ছিড়বে না এ বাঁধন রবে